আসসালামু আলাইকুম। বিসিএস এর প্রশ্ন সলভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা 48তম বিসিএস স্বাস্থ্যের বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নগুলো সলভ করব এবং বরাবরের মতো আমরা এমন ভাবেই সলভ করব যেন আপনার একটা প্রশ্ন সলভ করলে 4 থেকে 5টা এমসিকিউ পড়া হয়ে যায়। তাহলে চলুন শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, বাংলাদেশ 1974 সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয়? এটার অ্যান্সার হবে 136তম সদস্য রাষ্ট্র। কবে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে? আমরা জানি বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে 1974 সালের 17ই সেপ্টেম্বর। তো সদস্যপদ লাভের আগে বাংলাদেশ কিন্তু জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা অর্জন করেছিল। তো কবে পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে? এটা মনে রাখবেন, 1972 সালের 17ই অক্টোবর। ঠিক আছে, দুইটা তারিখ আমি পাশাপাশি লিখে দিলাম যেন আপনাদের মনে রাখতে সুবিধা হয়। জাতিসংঘের প্রথম বাংলাদেশে স্থায়ী প্রতিনিধির নাম কি ছিল? আমরা মনে রাখবো এস এ করিম। জাতিসংঘে বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধির নাম হচ্ছে এস এ করিম এবং বর্তমান জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির নাম কে? সালাউদ্দিন নোমান চৌধুরী। সালাউদ্দিন নোমান চৌধুরী। এরপরে প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কততম সাধারণ পরিষদের অধিবেশনে? এটা মনে রাখতে হবে 29তম সাধারণ পরিষদের অধিবেশনে। 29তম সাধারণ পরিষদের অধিবেশনে। এরপরের প্রশ্নে আমরা চলে যাই, বাংলাদেশে কখন প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয়? 1971 সালে। দেখেন, বাংলাদেশে যখন যুদ্ধ চলছিল সেই 1971 সালের এপ্রিল মাসের 10 এপ্রিল কিন্তু বাংলাদেশের প্রথম প্রবাসী সরকার গঠিত হয়, যেটাকে অস্থায়ী সরকার বলা হয়, যেটাকে হচ্ছে মুজিবনগর সরকারও বলা হয়ে থাকে। তো এই যে অস্থায়ী সরকার বা প্রবাসী সরকার, সেই সরকারটাই কিন্তু ছিল রাষ্ট্রপতির অধীনে অথবা প্রেসিডেন্ট পদ্ধতির সরকার। সেখানে রাষ্ট্রপতি ছিল, উপরাষ্ট্রপতি ছিল এবং তারপর অন্যান্য মন্ত্রীরা ছিল, প্রধানমন্ত্রী সহ। তাহলে প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় কত সালে? 1971 সালে। বাংলাদেশের সিভিল সার্ভিস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়? এটা মনে রাখবো আমরা 1973 সালে। আমরা গত একটা ক্লাসে পড়েছিলাম যে সর্বপ্রথম সিভিল সার্ভিসের উদ্ভব হয় কোন দেশে? চীন দেশে উদ্ভব হয়, তাই না? তো বাংলাদেশের ক্ষেত্রে সিভিল সার্ভিস পরীক্ষা সর্বপ্রথম কত সালে শুরু হয়? 1973 সালে। এবং বাংলাদেশের প্রথম বিসিএস ক্যাডারকে, তার নাম হচ্ছে মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম। মুক্তিযোদ্ধা খন্দকার আবুল কালাম। ওকে, এরপরে আমরা দেখি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী সচিবালয় অথবা সদর দপ্তর কোথায় ছিল? এটা ছিল কলকাতার 8 নম্বর থিয়েটার রোডে। কলকাতার 8 নম্বর থিয়েটার রোডে। তো এই যে প্রবাসী সরকার, অস্থায়ী সরকার, সেটা গঠিত হয় কত সালে? 10 এপ্রিল 1971 সালে সেটা গঠিত হয়। অন্যদিকে শপথ পাঠ করে 17 এপ্রিল 1971। এটা আমরা সবাই জানি। প্রথম সদর দপ্তর কোথায় ছিল? এটা দেখে অনেকে হয়তো ভরকে যেতে পারেন, কিন্তু প্রথম সদর দপ্তর কোথায় ছিল? মেহেরপুরের বৈদ্যনাথ তলাতেই। মেহেরপুরের বৈদ্যনাথ তলা, যেটার নাম পরবর্তীতে করা হয় মুজিবনগর। তাজউদ্দিন আহমদ এই নামটা রেখেছিলেন, তাই তো? তারপরে আমরা দেখি বাংলামতি কি। বাংলামতি হচ্ছে এক ধরনের ধান। এখন এই বাংলামতি সম্পর্কে আমাদের কয়েকটা কথা আমরা একটু জেনে রাখবো, যে বাংলামতি এই যে ধানটা আছে, এটা বিড়ির কত জাত? এটা হচ্ছে বিড়ির 50 জাত। ঠিক আছে, বাংলামতি হচ্ছে বিড়ির কত জাত? এটা হচ্ছে বাংলাদেশের বিড়ির হচ্ছে 50 জাত। তো বিড়ি হচ্ছে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট, অর্থাৎ ধান গবেষণা কেন্দ্র। তো এই যে ধান গবেষণা কেন্দ্র বা রাইস রিসার্চ ইনস্টিটিউট, এটা কোথায় অবস্থিত? গাজীপুরের জয়দেবপুরে এটার মেইন অফিস অথবা সদর দপ্তরটা অবস্থিত। এটা আমরা একটু জেনে রাখলাম। এবং বাংলামতি আসলে আপনারা যদি একটু গুগলে সার্চ দেন, এটা হচ্ছে আসলে বাংলাদেশের বাসমতি চাল। যদি আপনি একটু ঘাটেন তাহলে দেখতে পারবেন যে যেখানে বাসমতি চালের কেজি 320 টাকা, তো এই বাসমতি টাইপের যে বাংলামতি চালটা, এই চালের কেজি খুব সম্ভবত 100 থেকে 110 টাকার মতো এই রেঞ্জে থাকে। এই 1971 সালে
সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তান বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং এর প্রতিবেদন প্রকাশ করে? ডেইলি টেলিগ্রাফ। এই প্রশ্নটা একটু অন্যভাবেও ঘুরিয়ে আসতে পারে যে ডেইলি টেলিগ্রাফ অথবা সাইমন ড্রিং কোন পত্রিকায় কাজ করতেন? ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় কাজ করতেন এবং তিনিই কিন্তু সর্বপ্রথম গণহত্যার খবরটা বিশ্বব্যাপী তিনি প্রচার করেন। এরপরে দেখি আমরা আরো কয়েকজন ইম্পর্টেন্ট দুইজন সাংবাদিকের নাম লেখা আছে। একজনের নাম হচ্ছে মার্ক টালি। আমরা মনে রাখবো মার্ক টালি হচ্ছেন বিবিসির সাংবাদিক। মার্ক টালি হচ্ছেন কিসের সাংবাদিক? বিবিসির সাংবাদিক। ওকে, মার্ক টালি হচ্ছে বিবিসির সাংবাদিক। অন্যদিকে সংবাদ পরিক্রমা, এটা হচ্ছে আকাশবাণী কলকাতার আকাশবাণী কলকাতা কর্তৃক প্রচারিত একটা অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত একটি অনুষ্ঠান হচ্ছে সংবাদ পরিক্রমা, মনে থাকবে। তাহলে মার্ক টালি বিবিসির সাংবাদিক, সংবাদ পরিক্রমা আকাশবাণী কলকাতা থেকে প্রচারিত, এবং সাইমন ড্রিং ছিলেন ডেইলি টেলিগ্রাফের একজন সাংবাদিক। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয়? এটা বর্তমানে ইম্পর্টেন্ট না, আর 8 আগস্ট 2024 হবে অ্যান্সার। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধানকে, যখন বলবে নিয়মতান্ত্রিক প্রধানকে, তখন রাষ্ট্রপতি বলা হয়। আমরা জানি যে নির্বাহী প্রধান বললে তখন অ্যান্সার হতো কিন্তু প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রীকে বলা হয় বাংলাদেশের সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার। সংবিধানে রাষ্ট্রপতি কোথায় উল্লেখ আছে? আমরা মনে রাখবো সংবিধানে রাষ্ট্রপতি উল্লেখ আছে 4th অধ্যায়ের। ঠিক আছে, এটা হচ্ছে 4th অধ্যায়ের 48 থেকে 54 নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির ব্যাপারে উল্লেখ আছে সংবিধানের। সেখানে বলা আছে যে রাষ্ট্রপতি কারা হতে পারবে, রাষ্ট্রপতির কার্যক্ষমতা কিরকম, ঠিক আছে। তারপর রাষ্ট্রপতির অভিশংসনের ব্যাপারগুলা, ক্ষমা প্রদর্শনের ব্যাপারগুলা সবগুলাই এই 48 থেকে 54 নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে। বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি এর জন্য অর্থনীতিকে মোট কয়টি প্রধান খাতে বিভক্ত করা হয়? এটার অ্যান্সার হবে হচ্ছে 15টি। বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? এটা হচ্ছে লুসাই পাহাড়। এখন এখানে একটা কথা আছে, আমি আপনাদের ফার্স্টেই কনফিউশনটা ক্লিয়ার করি। ধরেন এটা হচ্ছে বাংলাদেশ, আমরা জানি যে কোনো একটা ম্যাপের উপরের দিকটা হচ্ছে উত্তর দিক, ঠিক আছে। তো এদিকে উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ, এদিক হচ্ছে পূর্ব, আর এদিকে হচ্ছে পশ্চিম, তাই তো? তো দেখেন বাংলাদেশের পূর্বে কিন্তু 3টা ভারতের রাজ্য আছে, একটা হচ্ছে আসাম, একটা হচ্ছে ত্রিপুরা, এবং আরেকটা হচ্ছে মিজোরাম। তো লুসাই পাহাড় যেটা আছে, লুসাই পাহাড়ের একটা অংশ কিন্তু আসামে, এই আসামেও আছে লুসাই পাহাড়, আবার মিজোরামেও কিন্তু লুসাই পাহাড়, মানে বিস্তৃত এলাকা জুড়ে অবস্থিত। তো এই আসামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে মেঘনা নদীর। কোন নদীর? মেঘনা নদীর। অন্যদিকে মিজোরামের লুসাই পাহাড় থেকে উৎপত্তি হয়েছে কর্ণফুলী নদীর। ঠিক আছে, তো এটা নিয়ে আপনারা একটু কনফিউজ থাকেন, তো আগে একটু ক্লিয়ার করে দিলাম যে আসামের লুসাই পাহাড় থেকে আসছে মেঘনা নদী, আর মিজোরামের লুসাই পাহাড় থেকে আসছে হচ্ছে আমাদের কর্ণফুলী নদী। আরো কিছু নদীর আমরা উৎপত্তি স্থল পড়বো, যেমন পদ্মা। পদ্মার উৎপত্তি হয়েছে এই জায়গাটা থেকে, অনেকটা উত্তর পশ্চিম বরাবর। এটা হচ্ছে হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ। কোনটা এটা? হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ। আমরা একটু এটা ভালো করে দেখব, খুব ভালো করে দেখতে হবে আমাদের, কারণ এখান থেকে বরাবরই বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে। মেঘনা যদি বলে তাহলে এটা হবে আসামের লুসাই পাহাড়, আসামের লুসাই পাহাড়। যমুনা কি হবে? যমুনা মনে রাখতে হবে যে ব্রহ্মপুত্র যেখান থেকে আসছে, ঠিক আছে, ব্রহ্মপুত্র আসছে কোত্থেকে? তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ থেকে। তো এই যমুনা হচ্ছে ব্রহ্মপুত্রের একটা শাখা নদী, তাহলে যমুনার উৎপত্তি কোথায়? একই রকম, তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর, তিব্বতের কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ। আচ্ছা, তারপর করতোয়া। করতোয়া আসছে কোত্থেকে? করতোয়া আসছে হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল। করতোয়া হচ্ছে সিকিমের পার্বত্য অঞ্চল। সাঙ্গু কোত্থেকে আসছে? সাঙ্গু আসছে আরাকান পাহাড় থেকে। বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্তে অবস্থিত
আরাকান পাহাড় থেকে আসছে সাঙ্গু। হালদা কোত্থেকে আসছে? বাদনাতলি। হালদা বাদনাতলি কোথায়? খাগড়াছড়িতে। খাগড়াছড়ির বাদনাতলি থেকে। আরেকটা আছে হচ্ছে মহানন্দা। মহানন্দা কোত্থেকে আসবে? মহানন্দা আসবে হচ্ছে দার্জিলিং এর মহাল ড্রিম। কোত্থেকে আসবে এটা? দার্জিলিং এর মহাল ড্রিম। মহাল ড্রিম দার্জিলিং। ওকে, তাহলে মহাল ড্রিম দার্জিলিং। এই তো। তারপর টঙ্ক আন্দোলন কি? মনে রাখতে হবে টঙ্ক আন্দোলন হচ্ছে কৃষক আন্দোলন। এখন টঙ্ক আন্দোলন সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব যে টঙ্ক আন্দোলনটা হয়েছিল কত সালে? 1946 থেকে 1950 সালের মধ্যে, এবং এটার স্থান ছিল হচ্ছে উত্তর ময়মনসিংহ। উত্তর ময়মনসিংহের একটা এলাকায় টঙ্ক আন্দোলন হয়েছিল। তো টঙ্ক কথার অর্থ কি? টঙ্ক কথার অর্থ হচ্ছে এক ধরনের খাজনা, যেই খাজনাটা ধান দিয়ে পূরণ করতে হতো। তো এই খাজনা আদায়ের যে নিয়মটা বা খাজনা দেওয়ার নিয়মটা আসলে মুদ্রা নীতি চালুর পূর্ববর্তী একটা নীতি, মানে অনেক আগে থেকে এই নীতিটা ওই অঞ্চলে প্রচলিত অবস্থায় ছিল, যেখানে কৃষকদের ধান দিয়ে খাজনা মেটাতে হতো। তো পরবর্তীতে যখন হচ্ছে দেখা গেল যে কৃষকদের অনেক লস হচ্ছে, কৃষকদের মানে বিভিন্ন দিক দিয়ে ঠকানো হচ্ছে, তখন এই টঙ্ক আন্দোলন শুরু হলো। এবং এই টঙ্ক আন্দোলনের প্রথম শহীদ হচ্ছেন রানী রাসমণি। টঙ্ক আন্দোলনের প্রথম শহীদ কে? রানী রাসমণি। এবং এই টঙ্ক আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? মণি সিংহ। মণি সিংহ। ওকে, তারপরে আসবো হচ্ছে আমরা বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটা? আমরা জানি মহাস্থানগড়। মহাস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়ায় অবস্থিত, এবং এটা হচ্ছে আমাদের পুন্ড্র জনপদের অন্তর্গত। ঠিক আছে, পুন্ড্র জনপদের অন্তর্গত, তাই তো? হ্যাঁ ঠিক আছে, পুন্ড্র জনপদের অন্তর্গত। এরপরে আমরা দেখি যে পাহাড়পুর। এই পাহাড়পুরে একটা বিহার আছে যেটার নাম হচ্ছে সোমপুর মহাবিহার। এই সোমপুর মহাবিহার নির্মাণ কে করছিল? ধর্মপাল। উয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত? নরসিংদীতে অবস্থিত। নরসিংদীর উয়ারি বটেশ্বর। আর ময়নামতি কোথায়? কুমিল্লার ময়নামতি। ময়নামতি কোথায়? কুমিল্লার ময়নামতি। তারপরে একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা উচিত? 20 থেকে 25% বনভূমি থাকা উচিত। বাংলাদেশের সরকারের আয়ের উৎস কোনটি? আবগারি শুল্ক। আবগারি শুল্ক হচ্ছে নির্দিষ্ট কিছু পণ্য অথবা নির্দিষ্ট কিছু সেবার উপর বাংলাদেশ সরকার কর্তৃক আরোপিত একটা পরোক্ষ কর। ওকে, তারপরে মূল্য সংযোজন কর, এটাও কিন্তু একটা পরোক্ষ কর। জরিমানা এবং শাস্তিমূলক ফি, এই সবগুলাই কিন্তু আয়ের উৎস। ঠিক আছে, যে জরিমানা করে যে টোল আদায় করা হয় বা ফি আদায় করা হয়, সবকিছুই কিন্তু এই আয়ের উৎস হিসেবেই পরিগণিত। বাংলাদেশ সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে চিন্তা, বিবেক এবং বাক স্বাধীনতা নাগরিকের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত? এটা মনে রাখবেন 39 নম্বর অনুচ্ছেদ। কিভাবে মনে রাখবেন? এটা একসাথে মনে রাখবেন যে 36, 37, 38, 39। তো 36 হচ্ছে চলাফেরা, চলাফেরা। 37 হচ্ছে সমাবেশ, আর 38 হচ্ছে সংগঠন। তাহলে চলাফেরা, সমাবেশ, সংগঠন। আর 39 চিন্তা, বিবেক, বাক। এই একসাথে 36 থেকে 39 মনে রাখবেন। চলাফেরা, সমাবেশ, সংগঠন, চিন্তা, বিবেক, বাক। চলাফেরা, সমাবেশ, সংগঠন এবং চিন্তা, বিবেক, বাক, এইগুলো হচ্ছে আমাদের কিছু মৌলিক অধিকার। দেখেন 15 নম্বর অনুচ্ছেদ, পথে হচ্ছে প্রয়োজন। পথে 15, পথে প্রয়োজন। তাহলে কি 15 নম্বর অনুচ্ছেদে বলা ছিল মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। 27 নম্বর অনুচ্ছেদ মনে রাখবো। 27 নম্বর হচ্ছে আইনের দৃষ্টিতে সমান। 27 নম্বর মানে কি? আইনের দৃষ্টিতে সমান এবং সমান আশ্রয় লাভের অধিকার। এই কথাটা বলা হয়েছে 27 নম্বর অনুচ্ছেদে। তারপর 37 নম্বরে বলা হয়েছে কি? আমরা জানি অলরেডি, সমাবেশের কথা বলা হয়েছে। তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কত সালে বাংলাদেশকে পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করে? 2014 সালে। আমরা একটু জিনিস মনে রাখবো যে পোলিও, এই পোলিও রোগটা হয় কোন ভাইরাসের জন্য? এই পোলিও রোগটা যে হয়, এই পোলিও রোগটা হয় একটা আরএনএ ভাইরাসের জন্য। পোলিও যে ভাইরাসটা আছে, এই পোলিও ভাইরাসটা কোন ধরনের? এটা একটা আরএনএ ভাইরাস। আপনারা বিজ্ঞান যখন পড়বেন, সাধারণ বিজ্ঞান পড়তে গিয়ে আপনারা বুঝবেন যে অনেকে এখানে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আছেন, অনেকে হয়তো বা আর্টস এবং কমার্স ব্যাকগ্রাউন্ডের আছেন। তো যাই হোক, আমরা জানি যে ভাইরাস কিন্তু
দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ডিএনএ ভাইরাস, একটা হচ্ছে আরএনএ ভাইরাস, কারণ ভাইরাসে কখনোই ডিএনএ একসাথে থাকে না। তো এই পোলিও হচ্ছে এক ধরনের আরএনএ ভাইরাস, এবং এই পোলিও ভাইরাসের আক্রমণে হয় পোলিও মাইলাইটিস, যেখানে মানুষজন প্যারালাইজড অবস্থায় হতে পারে অথবা পঙ্গু হয়ে যেতে পারে। তো বাংলাদেশে 70 থেকে 80 এর দশকে অনেক অনেক পোলিও রোগী ছিল। পরবর্তীতে 1979 সাল থেকে জাতীয় টিকাদান কর্মসূচি চালু করা হয়। তখন থেকে দেখা যায় যে আস্তে আস্তে শিশুদের মধ্যে এই পোলিও মাইলাইটিস হওয়ার প্রবণতাটা কমে আসতেছে। ওকে, তো 2007 সাল থেকে বাংলাদেশে কোনো পোলিও রোগী পাওয়া যায় নাই, কিন্তু তারপরও ভারতে কিছু পোলিও রোগী ছিল, যার জন্য WHO 2007 সালে বাংলাদেশকে পোলিও মুক্ত ঘোষণা করতে পারে নাই। পরবর্তীতে WHO কি করলো, 2014 সালের 27শে মার্চ দক্ষিণ পূর্ব এশিয়ার টোটাল 11টা দেশকে পোলিও মুক্ত হিসেবে ঘোষণা করে, যার মধ্যে বাংলাদেশও ছিল। 2014 সালের 27শে মার্চ, সরি কত সালে আমরা মনে রাখবো, 27শে মার্চ। 27শে মার্চ দক্ষিণ পূর্ব এশিয়া টোটাল 11টা দেশকে তারা পোলিও মুক্ত ঘোষণা করে, কারণ পাশের দেশে যদি পোলিও থাকে, সেই পোলিও ভাইরাসটা খুবই সংক্রামক একটা ভাইরাস, তো বর্ডার পেরিয়ে তো চলে আসতে পারে, এই জন্য একটা বৃহৎ এলাকা জুড়ে পোলিও মুক্ত ঘোষণা করা হয়। এই আমরা ঘটনা একটু মনে রাখবো, তাহলে জিনিসগুলো আমাদের জন্য ক্যাপচার করা ইজি হবে। বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি করা হয়, মনে রাখবো হচ্ছে যুক্তরাষ্ট্র। যদি এখানে দেশের কথা উল্লেখ না থাকতো তাহলে আমরা বলতাম বাংলাদেশের পোশাক সবচেয়ে বেশি রপ্তানি করা হয় কোথায়, ইউরোপীয় ইউনিয়নে। এবার প্রশ্ন আসতে পারে ইউরোপের মধ্যে সবচেয়ে বড় বাজার কোনটা, ইউরোপের বড় বাজার হচ্ছে জার্মানি। ওকে, আর বিশ্বের সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে থাকে কোন দেশ, চীন। বাংলাদেশের অবস্থান বর্তমানে দ্বিতীয়তে আছে। তারপরে দেখি বাংলাদেশের জাতীয় আয়ের বা জিডিপির কত শতাংশ কৃষি থেকে আসে, এটা একটু বিতর্কিত প্রশ্ন ছিল, কারণ এই ইনফরমেশনটা এসেছিল কোত্থেকে, বিগত যে সমীক্ষা ছিল সেখান থেকে। তো এখানে আনসার হবে 13.35%, কিন্তু আমরা একটু মনে রাখবো বর্তমানের যে অর্থনৈতিক সমীক্ষা 2024 সেটা অনুসারে কৃষি খাতের অবদান বাংলাদেশের জিডিপিতে, কৃষি খাতের অবদান কত, 11.06% মোস্ট প্রবাবলি। ওকে, এটা আমরা একটু খেয়াল রাখবো। এটাই হচ্ছে আপডেটেড ইনফরমেশন। ওকে, বাংলাদেশের সংবিধানের নাম কি, বাংলাদেশের সংবিধানের নাম হচ্ছে গণতন্ত্রের সংবিধান, আমরা এটা সবাই জানি। এবং নিচের কোনটি বাংলাদেশের শিল্প সংক্রান্ত অর্থনৈতিক কর্মকাণ্ড নয়, বস্ত্র শিল্প, পাট শিল্প, সিমেন্ট শিল্প, মাছ শিল্প বলে তো কোনো কিছু শুনেন নাই আজ পর্যন্ত। তো মাছ চাষ যেটা আছে, সেই মাছ চাষটা আসলে কৃষি খাতের অন্তর্ভুক্ত। তাহলে এই তো, থ্যাংক ইউ ক্লাসটাতে পার্টিসিপেট করার জন্য, এবং শেষ পর্যন্ত যারা থেকেছেন তাদেরকে আরো অনেক ধন্যবাদ। সবাই ভালো করে পড়াশোনা করুন, সুস্থ থাকুন। আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।